এক শহরে এক খুব ধনী শাড়ি ব্যবসায়ী রতনবাবু তার পরিবারের সাথে থাকতেন। তারা খুব ভালো মানুষ ছিলেন এবং শহরের সবাইকে রতনবাবু আর তার স্ত্রী সাবিত্রী সাহায্য করতেন। এমনকি ক্রিসমাসের সময় তারা তাদের পুরো বাড়ি সুন্দর আলোয় সাজাতেন আর গরিব মানুষদের নতুন জামা কাপড় খাবার দিতেন। সব শহরবাসী ক্রিসমাসের দিনে খুব আনন্দ করত রতনবাবুর জন্য। এমনই এক বছর ক্রিসমাসের দিনে, শুনছ সাবিত্রী, আজ তো ক্রিসমাস। আজ এই শহরের সব মানুষকে আমরা বিরিয়ানি খাওয়াবো। এই কথা শোনার পর সাবিত্রীর সাথে সাথে সব গ্রামবাসী খুশি হয়। শুধু খুশি হয় না, রতনবাবুর এক আত্মীয় সুলেখা আর তার স্বামী কাল্লু। সুলেখা রতনবাবুর সব কথা শোনে আর ঘরে যায় কাল্লুকে সব বলতে। সব শুনে কাল্লু বলে, দিনে দিনে ও এদের টাকা নষ্ট করা বেড়েই চলেছে। ওদের ব্যবসা আমাদের দখলে আনতেই হবে। এই ভেবে কাল্লু আর সুলেখা নিজেদের মধ্যে পরিকল্পনা করে আর রতনবাবুর বাড়িতে থাকতে যায়। রতনবাবুও ক্রিসমাসের দিনে তার আত্মীয়দের বাড়িতে থাকতে দেয়। আরে কাল্লু আর সুলেখা যে, এসো এসো, আজ আমি সবাইকে বিরিয়ানি খাওয়াবো, খুব মজা হবে। এভাবে ভিখিরিকে দিয়ে টাকা নষ্ট করার ফল তুই পাবি, দাঁড়া আর একটু অপেক্ষা কর। কিছু বললে কাল্লু ভাই? না না, এ তো খুব ভালো কথা, আমরাও তোমাকে সাহায্য করব, কি বলো? তারপর রতনবাবু সাবিত্রী সবাইকে নিয়ে বিরিয়ানি খাওয়াতে যায়। ওদিকে কাল্লু আর সুলেখা বাড়িতে কোথায় টাকা আছে, বাড়ির দোকানের দলিল কোথায় আছে সব দেখে নেয়। রাত হলেই সবাই ঘুমিয়ে পড়ে আর কাল্লু সুলেখাকে নিয়ে রতনবাবুর সব টাকা গয়না দলিল সব চুরি করে রতনবাবুর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এবার সব আমাদের, আর কেউ থাকলো না আমাদের বড় লোক হওয়া থেকে আটকাবার। তারপর সুলেখা আর কাল্লু নাচতে নাচতে নিজেদের বাড়িতে ফিরে আসে। সকালে উঠে কাল্লু হঠাৎ টাকা গয়না গুনতে গুনতে চেঁচিয়ে ওঠে, হায় ভগবান, এ কি হয়ে গেল? কাল তো কত টাকা গয়না ছিল, আজ সব কোথায় গেল? সুলেখা, সুলেখা! কি হয়েছে, ডাকছো কেন এত জোরে জোরে? কাল কত কি এনেছিলাম, আজ সব গয়না টাকা কোথায় গেল? সব দেখে কাল্লু আর সুলেখা দুজনেই হাত পা ছড়িয়ে কাঁদতে থাকে। তখনই তাদের বাড়ির বাইরে প্রচুর গরিব ভিখারি এসে জমা হয় আর কাল্লুকে ডাকতে থাকে, কাল্লু, কাল্লু, এক্ষুনি বেরিয়ে আয়, তোরা কি করেছিস? তোদের আমরা ছাড়বো না। কাল্লু সাধারণ গরিব ভিখারিদের এরকম ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায়। না না, কাল্লু কোথাও যাবে না, তোমরা চলে যাও। আমি কিছু করিনি, ওরে বাবা, আমি কিছু করিনি। তখনই সব ভিখারি দরজা ভেঙে কাল্লুর বাড়িতে ঢুকে পড়ে আর কাল্লুকে মারতে থাকে। প্রচণ্ড গণধোলাই খেয়ে কাল্লু অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে কাল্লু আর সুলেখাকে বেঁধে রাখে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে আর শয়তান কাল্লু আর সুলেখাকে ধরে। পুলিশের সাথে আসে রতনবাবু আর সাবিত্রী। কিন্তু এরাই যে আপনার বাড়িতে চুরি করে আগুন লাগিয়েছে, সেটা কিভাবে বুঝলেন আপনারা? আপনারা বাঁচলেন কিভাবে? কাল ক্রিসমাসের দিনে আমরা সব শহরবাসীকে বিরিয়ানি খাইয়েছিলাম। তারপর সবাই বাড়ি চলে গেলেও আমাদের এক বন্ধু আমাদের বাড়ির ঠিক সামনেই থাকে। সে সারা রাত জেগে থাকে, তাই সে এই সব কিছু দেখে আর ওরা পালিয়ে যাবার পর চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে ডেকে তোলে। তখনই সাবিত্রীর পাশে একটা কুকুর আসে আর লেজ নাড়তে থাকে। এই হলো আমাদের সেই বন্ধু।
ওর জন্য আমরা এখনো বেঁচে আছি। ও আমাদের একমাত্র পরম আত্মীয়। সব শুনে কাল্লু আর সুলেখা মুখ নামিয়ে নেয়। কিন্তু আপনার এই এতগুলো টাকার গয়না রাস্তায় পড়লো কিভাবে? সব টাকা গয়না নিয়ে ওরা মনে হয় নাচতে নাচতে বাড়ি ফিরছিল, তাই রাস্তায় পড়ে গেছে। এই শুনে সবাই হেসে ওঠে। এরপর পুলিশ কাল্লু আর সুলেখাকে নিয়ে চলে যায়, আর বাকিরাও ফিরে যায় যে যার বাড়িতে। আমাদের বাড়ি তো পুড়ে গেছে, এবার আমরা কোথায় যাব? তখনই সেই ছোট্ট কুকুর দেবী লক্ষ্মী হয়ে যায়। আমি তোদের বাড়িতেই থাকি, আর যেখানে লক্ষ্মী আছে সেখানে কোনোদিন কোনো অভাব থাকতে পারে না। তোরা খুব ভালো, তাই আমি তোদের একটা ঘর দিচ্ছি। এই বলে দেবী আশীর্বাদ করেন, আর সেখানে একটা বিশাল সান্তা ক্লজ বাড়ি তৈরি হয়ে যায়। এই বাড়ি থেকে তোরা যা চাইবি তাই পাবি। স্যান্টা তোদের সব ইচ্ছে পূরণ করবেন। এই বলে দেবী সেখান থেকে মিলিয়ে যান। তারপর থেকে সাবিত্রী আর রতনবাবু সুখে দিন কাটাতে থাকে। তারা বুঝতে পারে সব পশু পাখির মধ্যেই ভগবানের বাস, আর তারা পশু পাখিদের জন্য একটা হসপিটাল তৈরি করেন, আর আগের মতো গরিবদের সাহায্য করে দিন কাটাতে থাকেন। অনেক দিন আগে যমুনাপুর গ্রামে স্বপ্না নামের একটি মেয়ে থাকতো। স্বপ্নার সৎ দাদা মোহন খুবই লোভী ছিল, আর ছিল বদমেজাজি। অন্যদিকে স্বপ্নার বৌদি তারাও তার স্বামীর মতোই লোভী আর নিষ্ঠুর। তারা দুজনেই স্বপ্নার প্রতি কোনো দয়া করত না। অন্যদিকে তারা দুজনেই তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো এবং সব সময় তাকে বাসি খাবার খেতে দিত। তারপর একদিন, শোন স্বপ্না, আজ আমি আমার বন্ধুদের বাড়িতে ডিনারের জন্য ডেকেছি। আমি তাদের মাছের তরকারি খাওয়াতে চাই, তাই তুই তাড়াতাড়ি নদী থেকে অনেক মাছ ধরে নিয়ে আয়। আর হ্যাঁ, তোর আসতে যদি দেরি হয়েছে তাহলে আমি তোর পা দুটো ভেঙে দেব, বুঝেছিস? এখন তাড়াতাড়ি যা। এরপর স্বপ্না নদীতে মাছ ধরতে যায়। অনেক পরিশ্রমের পর স্বপ্না অনেক মাছ ধরে বাড়িতে নিয়ে আসে। দেখো বৌদি, আমি অনেক মাছ ধরেছি। তো আমি কি করব? তোমাকে পুরস্কার দেব? তাড়াতাড়ি গিয়ে মাছের তরকারি শুরু কর, আমার বন্ধুরা নিশ্চয় বেরিয়ে পড়েছে। এরপর স্বপ্না রান্নাঘরে গিয়ে মাছ রান্না শুরু করে। কিছুক্ষণ পর তারার বন্ধুরাও চলে আসে। স্বপ্না তাদের সামনে মাছের তরকারি ও ভাত পরিবেশন করে, কিন্তু তা খাওয়ার পর স্বপ্নার এক বন্ধুর দাঁত ভেঙে যায়। আরে, এটা কি হলো? এই মাছটা পুরোটাই পাথরের, আমার দাঁত ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, এই তো মাছ নয়, এটা তো পাথর। আরে কি বলছেন এসব? আমি তো কিছুক্ষণ আগে নদী থেকে মাছই ধরে আনলাম, এটা কি করে পাথর হয়ে যায়? ও মা, হ্যাঁ সত্যি তো, এটা তো পাথরের তৈরি। কি স্বপ্না, তুই নিজেকে কি ভাবিস? তুমি ইচ্ছে করেই আমার বন্ধুদের সামনে মাছের বদলে পাথর নিয়ে এসেছো না? আমি তোমাকে ছাড়বো না। এই বলে তারা স্বপ্নাকে মারধর শুরু করে। তারপর তারার এক বন্ধু বলে, আরে তারা, ওকে মেরে কোনো লাভ হবে না। আমার ননদও একবার আমার সাথে এই রকমই রসিকতা করেছিল, আমি ওর হাত দুটো পুড়িয়ে দিয়েছিলাম। সেই দিন থেকে আজ অবধি সে আমার সাথে আবার ঠাট্টা করার সাহস পায়নি। তাই বলছি, তুমি এর হাত পুড়িয়ে দাও, তবেই ওর শাস্তি পাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি এখনই ওর হাত পুড়িয়ে দেব। এরপর স্বপ্নার সৎ দাদা মোহন সেখানে আসে। স্বপ্না তার দাদার কাছে দৌড়ে যায়। দাদা, আমাকে বাঁচাও, বৌদি আমার হাত পুড়িয়ে দিতে চায়। তুই নিশ্চয়ই অনেক বড় ভুল করেছিস, তাই তারা তোকে এমন শাস্তি দিচ্ছে। তারা কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নেয় না। মোহনের কথাগুলো শুনে তারা খুশি হয়ে যায়। তারপর তারা তার বন্ধুদের সাথে স্বপ্নার 2 হাত পুড়িয়ে দেয়। এরপর স্বপ্না কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়।
এবং সে হাঁটতে হাঁটতে সেই নদীর তীরে পৌঁছয়। ভগবান, আমি কি দোষ করেছি? আমি তো এখান থেকে সত্যিকারের মাছ ধরেছিলাম, তাহলে সেই মাছগুলো পাথর হয়ে গেল কি করে? হে ভগবান, আমার সাথে এটা কি হচ্ছে? তখন নদীর ভিতর থেকে একটি সুন্দরী জলপরী বেরিয়ে আসে। কন্যা, এই নদীর মাছগুলো কেবল আমাদের জলের পরীদের জন্যই। মানুষ যখনই তাদের ধরে তখনই তারা পাথর হয়ে যায়। ঠিক তখনই স্বপ্নার পোড়া হাত দেখে জলপরী তার জন্য করুণা বোধ করে। তারপর জলপরী একটি জাদুর মলম প্রকাশ করে এবং স্বপ্নার দুই হাতে লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই স্বপ্নার দুটো হাত সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরপর জলপরীর সাথে কথোপকথনের সময় স্বপ্না তাকে তার বাড়ির পুরো পরিস্থিতি জানায়। তোমার দাদা আর বৌদি খুবই খারাপ, এখন তুমি ওদের সাথে থেকো না, তোমার থাকার ব্যবস্থা আমি করে দেব। এরপরে জলপরী স্বপ্নার মাথায় একটি ছোট পালক রাখে। তারপর সেই পালকটি স্বপ্নাকে বাতাসে উড়িয়ে দেয় এবং তাকে মেঘের উপর নিয়ে যায়। সেখানে কচ্ছপের তৈরি একটি সুন্দর বাড়ি ছিল। মেয়ে, জলপরী আপনাকে পাঠিয়েছে। আজ থেকে আমি আপনার সেবায় থাকব। আপনি আমার ভিতরে শান্তিতে বসবাস করতে পারেন। আপনি কোনো ধরনের সমস্যায় পড়বেন না। এটা শুনে সে খুব খুশি হয়। তারপর স্বপ্না সেই কচ্ছপের বাড়ির ভিতরে যায়। শোনো মায়াবী কচ্ছপের বাড়ি, তুমি এখন আমার গ্রামেই চলো, আমি সেখানেই থাকতে চাই। এরপরে জাদুকরী কচ্ছপটি বাতাসে উড়ে যায় এবং স্বপ্নার গ্রামে পৌঁছে যায়। তারপর জাদুকরী কচ্ছপ স্বপ্নাকে অনেক সুন্দর জামা কাপড় দেয় এবং স্বপ্নার খরচের জন্য অনেক টাকাও তার সামনে রাখে। তারপর স্বপ্না একটি সুন্দর পোশাক পরে, কিন্তু তখনই তারা মোহনের সাথে সেখানে আসে। আরে স্বপ্না, এসব কি? এই সুন্দর কচ্ছপের বাড়ি কোথায় পেলে? এটা কার বাড়ি আর এটা এখানে কি করছে? এটা আমার মায়াবী কচ্ছপের বাড়ি। তোমরা দুজনেই আমাকে অনেক অত্যাচার করেছো, তাই আজ থেকে আমি তোমাদের দুজনের সাথে থাকবো না। চলো চলো, এখান থেকে চলে যাও। স্বপ্নার কথা শুনে তারা ও মোহন খুব রেগে যায়। কি? নিজের দাদার সাথে তুই এভাবে কথা বলার সাহস কিভাবে পেলি? তুমি দাদা নও, তুমি কসাই। তুমি কখনো দাদা হওয়ার দায়িত্ব পালন করেছো? ঠিক আছে, দাঁড়া, আমি এখনই তোর মজা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মোহন, আজ একে এত মারধর করো, তারপর আমরা দুজনে এখানে একে তাড়িয়ে দিয়ে এই বাড়ি দখল করব। কিন্তু তখন কচ্ছপের ঘরের ভিতর থেকে অনেক বড় বড় সূঁচ নিয়ে বেরিয়ে আসে এবং দুজনকেই আক্রমণ করে। আরে মরে গেছি, কেউ আমাকে বাঁচাও! আরে এই সূঁচগুলো আমার প্রাণ কেড়ে নিল। মনে হয় স্বপ্না বড় ডাইনি হয়ে গেছে। চলো মোহন, পালাও এখান থেকে। তারপর দুজনেই লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেদিনের পর থেকে স্বপ্নার জীবনে আর কোনো সমস্যা থাকে না। অন্যদিকে জাদুকরী কচ্ছপের ঘর স্বপ্নাকে অনেক ধনী করে তোলে। এভাবে সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং স্বপ্না তার জীবন সুখে কাটাতে শুরু করে।